দেখতে দেখতে দিনটা যেন এক অদ্ভুত বিষণ্ণতায় গড়িয়ে গেল। কিছুক্ষণ আগেই তুর্যা আর রিফাত চলে গেল। শুভ্র ওদের সদর দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে এসে সোজা নিজের রুমে ঢুকে পড়েছে। ঘরের আবহাওয়া এখন গুমোট ভারী। শুভ্র এক মনে আলমারি থেকে কাপড় চোপড় বের করে ট্রাভেল ব্যাগে গুছিয়ে রাখতে লাগলো। ওর প্রতিটি নড়াচড়া যান্ত্রিক, চোখের দৃষ্টিতে এক ধরনের হাড় হিম করা শূন্যতা। সহসা ঈশান রুমে ঢুকলো। শুভ্রের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, বস, সব রেডি? এইমাত্র ম্যানেজারের সাথে কথা হলো, কোনো সমস্যা হবে না। শুভ্র একটা শার্ট ভাঁজ করতে করতে নির্বিকারভাবে জবাব দিল, গুড। ঈশান কয়েক মুহূর্ত শুভ্রের শান্ত কিন্তু বিধ্বংসী চেহারার দিকে তাকিয়ে রইল। সাহস সঞ্চয় করে মিনমিনে গলায় জিজ্ঞেস করলো, বস, আপনার কি ফিরতে খুব দেরি হবে? শুভ্রর হাত থামল না। শার্টের হাতের দুটো নিখুঁতভাবে ভাঁজ করতে করতে শীতল গলায় বলল, মন যেদিন বলবে চলে আয় সেদিনই ফিরবো, তার আগে না। ঈশান বুঝতে পারছে ভেতরে ভেতরে কোনো প্রলয় চলছে। ও দীর্ঘশ্বাস সেরে খুব নিচু স্বরে শুধালো, বস, রিদির সাথে কি কিছু হয়েছে আপনার? মেয়েটা একদম চুপসে আছে। রিদির নামটা কানে যেতেই শুভ্র চল শক্ত হয়ে এলো। হাতের মুঠোয় থাকা কাপড়টা সজোরে চিপে ধরল ও। চোখের কোণে চিকচিক করে উঠল এক চিলতে ক্রোধ আর চরম অবজ্ঞা। তাতে দাঁত পিষে গম্ভীর স্বরে উত্তর দিল, আমি এই বিষয়ে একটা শব্দও বলতে চাইছি না। ঈশান, গেট আউট। ঠিক সেই মুহূর্তে ধীর পায়ে রুমে ঢুকল রিদি। দরজার আড়ালে দাঁড়িয়ে শুভ্র আর ঈশানের প্রতিটি শব্দ সে স্পষ্ট শুনেছে। সারাটা দিন এক ভয়াবহ যন্ত্রণাই কেটেছে ওর, কিন্তু এখন আর নিজেকে সামলাতে পারল না। রিদি বিধ্বস্ত অবস্থায় ঘরে ঢুকতে দেখে ঈশান কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। ও মৃদু স্বরে বলল, আরে রিদি, কিছু বলবে? রিদি কোনো কথা বলতে পারল না, শুধু মাথা নিচু করে খুব ধীরে হ্যাঁ সূচক সায় দিল। ঈশান বিচক্ষণ ছেলে, ও পরিস্থিতি আঁচ করতে পেরে শুভ্রর দিকে একবার তাকিয়ে বলল, ঠিক আছে, তোমরা কথা বলো, আমি বাইরে যাচ্ছি। ঈশান ঘর থেকে বেরিয়ে যেতেই এক অসহ্য নিস্তব্ধতা রুমটাকে গ্রাস করে নিল। শুভ্রের মধ্যে কোনো ভাবান্তর নেই। ও যেন রিদির অস্তিত্বই টের পাচ্ছে না। ও আগের মতোই যান্ত্রিক হাতে কাপড়গুলো ব্যাগে ভরতে থাকলো। রিদি কয়েক পা এগিয়ে এলো শুভ্রর দিকে। ওর বুকের ভেতরটা আজ এক উন্মাতাল সমুদ্রের মতো উত্তাল। হাত পা থরথর করে কাঁপছে। সে অস্ফুট স্বরে কাঁপা গলায় প্রশ্ন করল, আপনি কি আপনি কি সত্যিই চলে যাবেন শুভ্র ভাই? শুভ্রের হাত দুটো মুহূর্তের জন্য থমকে গেল। একটা তপ্ত দীর্ঘশ্বাস বেরিয়ে এলো এক বুক চিরে। ও ধীর গতিতে ঘাড় ঘুরিয়ে রিদির দিকে তাকালো। শুভ্রর সেই চোখের দৃষ্টি আজ অদ্ভুত রকমের শীতল, যেন কোনো এক অচেনা মানুষ দাঁড়িয়ে আছে সামনে। ও রিদির চোখের দিকে সরাসরি তাকিয়ে অত্যন্ত রুক্ষ আর নির্দয় গলায় বলল, কিছু বলার থাকলে সরাসরি বল, আর না থাকলে এখন এখান থেকে যা। এসব ফালতু প্রশ্নের উত্তর দেওয়ার মতো মোড বা সময় কোনোটিই আমার নেই। শুভ্রর এই বিষাক্ত কথাগুলো শুনে রিদির মনে হলো কেউ ওর গলার কাছে সজোরে চেপে ধরেছে। কথা বলার শক্তিটুকুও যেন হারিয়ে ফেলেছে ও। শুভ্র আবার কাজে মন দিল, যেন রিদি একটা জড় পদার্থ ছাড়ার কিছুই নয়। রিদি চোখের বাঁধ ভেঙে অশ্রু নোনা জলের ধারা হয়ে গাল বেয়ে নামছে। সে কান্নায় ভেঙে পড়া গলায় বলল, এমন কেন করছেন শুভ্র ভাই? কেন কেন আমাকে এভাবে তিলে তিলে মেরে ফেলছেন? শুভ্র হাতের কাপড়টা সজোরে ব্যাগের ভেতর গুজে দিল। তার চল শক্ত হয়ে আছে। সে রিদির দিকে না তাকিয়েই খুব নিষ্ঠুরভাবে বলল, জানি না, এভাবে তোকে ইগনোর করতে আমার ভালো লাগছে। এখন যাবে তুই এখান থেকে? রিদি এবার ঝড়ের বেগে শুভ্রের একদম সামনে গিয়ে দাঁড়ালো। তার দু চোখে তখন অভিমান আর যন্ত্রণার আগুন। সে চিৎকার করে বলে উঠল, কি করেছি আমি? কাল আপনাকে একটা থাপ্পড় মেরেছিলাম। এটাই কি আমার জীবনের সবচেয়ে বড় ভুল? এই সামান্য কারণে আপনি আমাকে ছেড়ে চলে যাবেন?
বলেই হৃদি শুভ্রের একটা শক্ত হাত নিজের দু হাত জড়িয়ে ধরল। সে শুভ্রর হাতটা টেনে নিজের গালে ছোঁয়ালো, করুণ স্বরে মিনতি করে বলল, ঠিক আছে, আপনি আমাকে থাপ্পড় মারেন, একটা না, আপনার যতটা খুশি ততটা থাপ্পড় মারেন, যত রাগ আছে সব আমার ওপর মিটিয়ে নিন, কিন্তু প্লিজ এভাবে আমাকে এড়িয়ে চলবেন না। আমি আমি জাস্ট আই জাস্ট ক্যান্ট বিয়ার দিস পেইন শুভ্র ভাই, আমি সহ্য করতে পারছি না। শুভ্র শরীরের প্রতিটি শিরা উপসরার আগে রেডি করে উঠল। চোরের মায়ের বড় গলা। মুহূর্তের মধ্যে সে হৃদিকে হেঁচকা টানে দেয়ালের সাথে সজোরে চেপে ধরল। শুভ্রর হাতের আঙ্গুলগুলো হৃদির বাহুতে দেবে বসেছে। সে হৃদির মুখের একদম কাছে এসে নিজের মুখটা নিয়ে এবং এসে হিসিয়ে বলল, থাপ্পড় দিতে বলিস? শোন হৃদি, থাপ্পড় যদি দেওয়ার থাকতো তবে ওই মেলাতেই তোকে চর কষাতে পারতাম। আর কি বললি? আমার এড়িয়ে চলা তুই সহ্য করতে পারছিস না কেন রে? খুব কষ্ট হচ্ছে তোর? কতটুকু কষ্ট? আমার তো মনে হয় না তোর বিন্দুমাত্র কষ্ট হচ্ছে, বরং তোর তো এখন অনেক খুশি হওয়ার কথা। আই এম গিভিং ইউ স্পেস হৃদি। আমি তো তোকে আর কারোর থেকে দূরে থাকতে বলছি না, কারোর সাথে কথা বলতে নিষেধ করছি না, তোকে একদম তোর মতো স্বাধীন করে ছেড়ে দিয়েছি। খুশি হসনি তুই? শুভ্রর প্রতিটি শব্দ তপ্ত আগুনের গলার মতো হৃদির কানে এসে আছড়ে পড়ছে। লজ্জায় আর অভিমানে হৃদির মাথা নিচু হয়ে এলো। টপ টপ করে লোনা জল গড়িয়ে মেঝেতে পড়ছে তার। হৃদির চোখের ওই অসহায় পানি দেখে শুভ্র পাথরের মতো শক্ত মনটা যেন নিমিষেই খানিকটাও নরম হয়ে গেল। সে হৃদির বাহুর ওপর থেকে হাতের বাঁধনটা কিছুটা আলগা করে দিল। শুভ্র এবার খুব নিচু কিন্তু ভাঙ্গা গলায় বলল, সবসময় কি তুই এই শক্ত শুভ্রকেই দেখিস হৃদি? কখনো কি আমার ভেতরটা বোঝার চেষ্টা করিস না? আই এম অলসো এ হিউম্যান বিইং হৃদি। আমিও রক্ত মাংস গড়া একজন সাধারণ মানুষ। আমার ভেতরে অনুভূতি আছে, আমার ভেতরে অভিমান আর রাগ আছে। ইউ হার্ট মি সো ব্যাডলি হৃদি। আই এম টোটালি ব্রোকেন ইনসাইড। অথচ তুই কিনা বলছিস আমি কেন এমন করছি? শুভ্রর কণ্ঠের আছে এক বুক হাহাকার মিশে আছে। হৃদি ঝাপসা চোখে শুভ্রর দিকে তাকালো। হৃদি আবারও কিছু বলতে চাইলো, কিন্তু শব্দগুলো যেন গলার কাছে এসে দলা পাকিয়ে গেল। সে কাঁপা কাঁপা গলায় শুধু এইটুকুই আওড়ালো, বিশ্বাস করুন, আমি কাল ইচ্ছে করে। শুভ্রর তপ্ত নিঃশ্বাস হৃদির কপালে আশ্রে পড়ল। সে হৃদিকে তবে কথা শেষ করতে না দিয়ে কর্কশ গলায় থামিয়ে দিল। শুভ্রর চোখের মণি দুটো যেন আগুনের গলার মতো চলছে। সে অত্যন্ত তাচ্ছিল্যের সাথে বলল, তোকে যেতে হবে কেন? তোকে যেতে হবে কেন হৃদি? তোর কি নিজের কোনো পার্সোনালিটি নেই? তোর কি ন্যূনতম আত্মবোধ নেই? তুই যদি নিজে থেকে না যেতে চাইতিস তবে এই পৃথিবীর কারো সাধ্য ছিল না তোকে এক কদম নড়ানোর। মন যেখানে সায় দেয় না সেখানে কি জোর করে মন বসানো যায় না হৃদি। সো স্টপ দিস ড্রামা। হৃদির মাথাটা লজ্জায় আরো নিচু হয়ে গেল। মেঝের কার্পেটের দিকে তাকিয়ে সে নিজের নখ দিয়ে আঙ্গুল খুঁড়তে লাগলো। শুভ্র একদম দীর্ঘশ্বাস টেনে শুভ্র একটা দীর্ঘশ্বাস টেনে নিজেকে কিছুটা সংযত করার চেষ্টা করলো, কিন্তু তার চোয়ালের হাড়গুলো এখনো রাগে কাঁপছে। সে হৃদির চিবুকটা হ্যাঁচকা টানে উঁচিয়ে ধরল। হৃদির চোখের মণি বরাবর তীক্ষ্ণ দৃষ্টি হেনে ধীর আর ভারী গলায় বলল, শোন হৃদি, তুই নারী, আর এই সোসাইটিতে নারীদের সবসময় ছেলেদের থেকে নিচু চোখেই দেখা হয়। সামান্য একটি ভুল করলে মেয়েদের চরিত্র থেকে 10 গুণ বেশি কাটাছাড়া হয়। আমি একবার না বারবার দেখেছি রাসেল তোর হাত ধরেছে। কেন ও তোর শরীরে টাচ করবে? তুই কি একটা শব্দও বলতে পারিস না? কথা বলবে ঠিক আছে, কিন্তু কথায় কথায় কেন গায়ে হাত দেবে? শুভ্রর কথার প্রতিটি অক্ষর হৃদির কানে বিষাক্ত তীরের মতো বিঁধছে। শুভ্র তার হাতের বাঁধন আরো শক্ত করে হৃদির কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, হৃদি, আজ আমাকে বলতে হচ্ছে একটা নারীর যদি ন্যূনতম সেলফ রেসপেক্ট থাকে
তবে তার শরীরের অন্য কারো টাচ সে মোটেও সহ্য করে না। রিলেশন যাই হোক না কেন, হি হ্যাজ নো রাইট টু টাচ ইউ। কিন্তু তুই তুই কি করেছিস? যতবার ও তোর হাত ধরেছে তুই বিরক্ত হয়েছিস ঠিকই, কিন্তু কোনো হার্ড প্রোটেস্ট করিসনি। কেন রে? একটা সপাটের চর কষাতে পারিসনি ওই জানোয়ারটার গালে? থাপ্পড় দিয়ে একটাবার বলতে পারিসনি যে তোর একটা সস্তা ইয়ার্কি একদম ভালো লাগে না? ইউ আর সো উইক রিদি। অথচ তুই আমাকে থাপ্পড় মারতে ঠিকই হাত চালিয়েছিলি। হাউ আয়রনিক। হৃদি ডুকরে কেঁদে উঠল। শুভ্রের এই লজিক্যাল আর তীক্ষ্ণ কথাগুলোর সামনে দাঁড়ানোর মতো কোনো শক্তিই তার অবশিষ্ট নেই। তার মনে হলো সে শুভ্রর চোখে এক নিমেষেই অনেক নিচে নেমে গেছে। শুভ্রর ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। হৃদির অশ্রুসিক্ত মুখটা তার সমস্ত কাঠিন্য টলিয়ে দিচ্ছে মুহূর্তেই। নিজেকে কোনোমতো সংযত করে শুভ্র দুই হাতে হৃদির কাঁধ চেপে ধরল। খুব নিচু কিন্তু গভীর গলায় বলল, কাঁদছিস কেন? নিজেকে দুর্বল মনে করে? শোন হৃদি, আমার চোখে নারী কখনো দুর্বল নয়। আর আমার স্ত্রী হয়ে তুই তো একেবারে না। নারী যদি হতে হয় তবে তেজস্বী নারীর মতো হবেই। কেউ শরীরে টাচ করলে সেখানে পাথরের মতো চুপচাপ দাঁড়িয়ে থাকবে না। চুপ থাকলে মানুষ আরও মাথায় চড়ে বসে, জানিস তো? তুই চুপ ছিলি বলে রাসেল ওই খানকির পোলা তোর শরীর টাচ করে সাহস পেয়েছে। যদি তুই একবার রুখে দাঁড়াতি তবে শরীর টাচ তো দূরের কথা, তোর আশেপাশে আসতেও সে লজ্জায় কুঁকড়ে যেত। যদি সে ভালো ফ্যামিলির কোনো ভদ্র ছেলে হতো। শুভ্র এবার হৃদির ওপর থেকে হাতের বাঁধন আলগা করে দিল। সে উল্টো দিকে ঘুরে কয়েক পা এগিয়ে গেল। তার কণ্ঠস্বর এখন আক্ষেপ আর তাচ্ছিল্য মেশানো। সে দেওয়ালে এক হাত রেখে শান্ত গলায় বলল, ভবিষ্যতে ভাবতে অবাক লাগে হৃদি। আমি জাস্ট বলেছি পরপুরুষের ছোঁয়া পেতে তোর ভালো লাগে। অমনি তুই আমার গালে সপাটে হাত চালিয়ে দিলি। অথচ একটা বার ভাবলি না আমি তোর হাজবেন্ড। তোর ভালো মন্দের সবটুকু অধিকার আমার আছে। একটা ছেলে বারবার তোর শরীর টাচ করবে আর আমি মূর্তির মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব? নো হৃদি, নো। ইটস জাস্ট ইম্পসিবল। আমার জিনিস কেউ টাচ করলে আমি স্রেফ খুন করে ফেলবো তাকে। শুভ্র থামল। কোমরে হাত দিয়ে একটা দীর্ঘ আর্তপ্ত নিঃশ্বাস ফেলল সে। হৃদি তখন অপরাধীর মতো নিচু হয়ে ডুকরে কাঁদছে। ওর ফোপানোর শব্দে রুমের বাতাস ভারী হয়ে আসছে। শুভ্রর ঘাড় বাঁকিয়ে হৃদির দিকে তাকে ম্লান হাসল। সেই হাসিতে এক অদ্ভুত বিষাদ মাখা। সে ফের বলল, আর কারো কথা জানি না হৃদি, বাট আমি না খুব হিংসিত একটা ছেলে। সহ্য করতে পারি না, জ্বলে যায় আমার সব। বুকটা একদম আগুনের মতো দাউ দাউ করে ওঠে যখন দেখে অন্য কেউ তোকে স্পর্শ করছে। তবে সেই জ্বালা পড়া শুধু আগুন হয়েই থাকে না, কোথাও যেন আশা শ্রাবণের মেঘের মতো বন্যা হয়, সবকিছু ডুবিয়ে দিয়ে যায়। আর সেই ডুবন্ত জিনিস চিরতরে হারানোর যন্ত্রণার মতো তীব্র এক ব্যথা অনুভূত হয় হৃৎপিণ্ডে। হৃদি যেন নতুন এক মোহে ঘুরে তলিয়ে গেল। সে নতুন করে এই পুরুষটির প্রেমে পড়ল। প্রতিটি শব্দ, প্রতিটি যুক্তি যেন একজন নিপুণ শিক্ষক তার ছাত্রীকে বুঝিয়ে দিচ্ছেন। ঠিক তেমন প্রগাঢ় মমতা আর কঠোর শাসন মিলেমিশে ঠিক আছে সেখানে। হৃদি আর নিজেকে সামলাতে পারল না। নিজের বুকের জমানো সবটুকু হাহাকার দিয়ে সে দৌড়ে গিয়ে শুভ্রর পা জড়িয়ে ধরে ফ্লোরে বসে পড়ল। ডুকরে কেঁদে উঠে সে বলল, আমার ভুল হয়ে গেছে শুভ্র ভাই। আমি সব বুঝতে পেরেছি। প্লিজ আপনি আমাকে মাফ করে দিন। আই এম রিয়েলি সরি। শুভ্রর ভেতরের কাঠিন্য তাসের ঘোরের মতো ভেঙে পড়তে চাইছে। হৃদির এই আকুলতা আর তার হৃৎপিণ্ডে নিংড়ে দিচ্ছে। সে প্রচণ্ড দুর্বল হয়ে পড়ছে, কিন্তু এই মুহূর্তে নমনীয়তা দেখালে সব পরিকল্পনা ভেস্তে যাবে। কাল তাকে যেতেই হবে। আর হৃদির এই অবস্থা দেখলেও সে এক কদমও নড়তে পারবে না। তাকে কঠোর হতে হবে। নিজের পা হৃদির হাতের শক্ত বাঁধন থেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে সে দাঁতে দাঁত পিষে রুখো গলায় বলল, পাসার হৃদি, ভালো লাগছে না আমার, যা এখান থেকে। হৃদির ভেতর বাঁধন আরো শক্ত হলো। শুভ্রর পায়ের ওপর মাথা ঠেকে সে ধরা গলায় বলল, ছাড়বো না। ততক্ষণ ছাড়বো না যতক্ষণ না আপনি আমাকে মাফ করবেন। এভাবে চলে যেতে পারবেন না। আপনি এভাবে চলে যেতে পারেন না শুভ্র ভাই। আই উইল ডাই। শুভ্রর
কপাল কুঁচকে এলো। সে ঘাড় ম্যাসাজ করে নিজের চরম অস্থিরতা আড়াল করার চেষ্টা করলো। চল শক্ত করে আগের চেয়েও কয়েক গুণ বেশি কর্কশ করে সে বলে উঠল, রিদি, আমার কিন্তু এবার সত্যি মেজাজ খারাপ হচ্ছে। বাছাড় বলছি, ডোন্ট মেক আ সিন। রিদি এবার একদম অবুঝ বাচ্চার মতো শুভ্রর পা আরো আষ্টে পিষ্টে জড়িয়ে ধরলো। কান্নার তোড়ে তার হেঁচকে উঠছে। সে জেদি সরে বলে উঠল, ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। কি করবেন আপনি? মারবেন? মারেন আমাকে। আপনি আপনার হাতের মার, আমি আপনার হাতের মার খেতেও রাজি, কিন্তু প্লিজ আমাকে ছেড়ে যাবেন না। শুভ্র অন্যদিকে তাকিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরল। তার বুকের ভেতরটা এক প্রচণ্ড দোহানে জ্বলে পড়ে যা ছারখার হয়ে যাচ্ছে। সে অনেক কষ্টে নিজের অবাধ্য অনুভূতিগুলো নিয়ন্ত্রণ করলো। কয়েক মুহূর্ত পর তার গলার সুর একদম শান্ত হয়ে এলো। সে ঘাড় নিচু করে হৃদির দিকে তাকালো। তার চোখে এখন এক অদ্ভুত মাদকতার নেশা তুর্যাহ নেই। সে খুব নিচু স্বরে ফিসফিস করে বলল, সুইট হার্ট, আমাকে একটু জড়িয়ে ধরবা? শুভ্রর মুখে হঠাৎ এমন আদরে সুইট হার্ট সম্বোধন শুনে হৃদি যেন আকাশ থেকে বলল। তার কান্নার বেগ থমকে গেল মুহূর্তেই। সে বড় বড় চোখ করে অবিশ্বাসের দৃষ্টিতে শুভ্রর দিকে তাকিয়ে রইল। শুভ্র পুনরায় তার একই ভঙ্গিতে নেশালো গলায় বলল, ধরো না সোনা, খুব ইচ্ছে করছে তোমাকে জড়িয়ে ধরতে। হৃদি পুরোপুরি হতভম্ব হয়ে গেল। তার হৃৎপিণ্ডের স্পন্দন যেন কয়েক মুহূর্তের জন্য থেমে গেল। সে তোতলাতে তোতলাতে বলল, কি বলছেন এসব আপনি? শুভ্র মৃদু মাথা নাড়ল। তার ঠোঁটের কোণে সেই চিরচেনা তপ্ত আর বাঁকা হাসিটা ফুটে উঠল। সে হাত বাড়িয়ে হৃদির কপালে জমে থাকা ঘামটুকু মুছে দিয়ে মোহময় সরে বলল, যান, একটু ধরো না সোনা, জাস্ট একবার ধরো। শুভ্রর এই হঠাৎ বদলে যাওয়ার রূপ দেখে হৃদি সারা শরীর অপার্থিব এক শিহরণে কেঁপে উঠল। সে এক মুহূর্ত দেরি না করে উঠে দাঁড়ালো। শুভ্র তখন দুই হাত দুই দিকে প্রসারিত করে এক মায়াবী আমন্ত্রণ সাজিয়ে রেখেছে। হৃদি আর কিছু না ভেবে পৃথিবীর সমস্ত সুখ এই দুই বাহুর মাঝে খুঁজে পাওয়ার আশায় শুভ্রকে শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করলো। সে অনুভব করলো শুভ্র স্তব্ধ নিঃশ্বাস তার কপালে আছড়ে পড়ছে। শুভ্র অতি সন্তর্পণে হৃদির কপালে একটা গভীর চুমু খেলো। সেই স্পর্শে এক মুহূর্তের জন্য যেন সময় থমকে দাঁড়ালো। কিন্তু সেই সুখের মুহূর্ত স্থায়ী হলো না এক পলকের জন্য। মুহূর্তের মধ্যে শুভ্রের অবয়ব বদলে গেল। তার চোখে সেই মায়া নিমিষেই বিষাক্ত হাড় হিম করা অন্ধকারে রূপ নিল। শুভ্র দাঁতে দাঁত চেপে চরম আক্রোশে হৃদির এক ঝটকায় নিজের কাঁধে তুলে নিল। ঘটনার আকস্মিকতায় হৃদি পাথর হয়ে গেল। কিছু বুঝে ওঠার বা আর্তনাদ করার সুযোগটুকু সে পেল না। শুভ্রর দেহের কঠিন পেশিগুলো তখন পাথরের মতো শক্ত হয়ে আছে। সে দ্রুত পায়ে হেঁটে হৃদিকে রুমের বাইরে নিয়ে এলো এবং দরজার সামনে সজোরে দাঁড় করিয়ে দিল। হৃদি স্থাণুর মতো দাঁড়িয়ে রইল। তার মস্তিষ্ক তখনও শুভ্র সে চুমুর ঘরে আচ্ছন্ন। সে কিছু বলার জন্য মুখ খোলার আগেই শুভ্র চরম নির্দয়ভাবে দরজাটা হৃদির মুখের উপর ঠাস করে লাগিয়ে দিল। বন্ধ দরজার সেই কর্কশ শব্দে হৃদির হৃৎপিণ্ডটা যেন ছিঁড়ে বেরিয়ে আসতে চাইল। করিডোরের নিস্তব্ধতার সেই শব্দ আর বিভীষিকার মতো প্রতিধ্বনিত হলো। হৃদি অবিশ্বাসের মতো বন্ধ দৃষ্টিতে কাঠের কপাটের দিকে তাকিয়ে রইল। রাত শেষ হয়ে ভোরের আলো ফুটতে তখনও অনেকটা বাকি। চারপাশ ঘুটঘুটে অন্ধকারে আচ্ছন্ন। শুভ্র আর ঈশান ফজরের আজানের আগে সব প্রস্তুতি শেষ করে নিল। বাড়ির সবার আগে সাথে সংক্ষেপে বিদায় পর্ব সেরে তারা বেরিয়ে পড়ল সদর দরজার দিকে। হাতে একদম সময় নেই। 6টায় ফ্লাইট, তাই অনেক আগেই এয়ারপোর্টে পৌঁছাতে হবে। গেট দিয়ে বের হওয়ার সময় শুভ্রর পা দুটো মুহূর্তের জন্য থমকে গেল। তার সেই অশান্ত চোখ দুটো অবচেতনেই কাউকে খুঁজছিল, কিন্তু আশেপাশে কেবল শূন্যতার জমাট বাঁধা কুয়াশা। শুভ্রর অস্থিরতা ঈশানের চোখ এড়ালো না। সে খুব নিচু স্বরে শুধালো, হৃদিকে খুঁজছেন? শুভ্র কোনো উত্তর দিল না। তার চল শক্ত হয়ে এলো। নিজের দুর্বলতাকে এক ঝটকায় ঝেড়ে ফেলে সে গুমোট গলায় কেবল বলল, চলো। গাড়ির স্টার্ট দিল ঈশান। নির্জন গ্রামের মেঠো পথ ধরে গাড়িটি দ্রুত গতিতে এগোতে লাগলো। দুই পাশে গাছের সারিগুলো অন্ধকারে বুক চিরে যেন বিভীষিকার মতো দাঁড়িয়ে আছে। হঠাৎ হেডলাইট আলোয়
হেডলাইটের আলোয় শুভ্রর চোখ আটকে গেল রাস্তার ঠিক মাঝখানে। একটু দূরেই আবছা অন্ধকারে একটি মানব মূর্তি পথ আগলে দাঁড়িয়ে আছে। শুভ্রর বুকের ভেতরটা ধক করে উঠল। ঈশান কিছু বুঝে ওঠার আগেই শুভ্র চিৎকার করে উঠল, ব্রেক মারো! গাড়িটার টায়ার ঘষতে বিকট শব্দ করে হৃদির ঠিক হাত খানেক সামনে এসে থেমে গেল। এই মাঝরাতে নির্জন রাস্তায় হৃদিকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ঈশান যেন ভূত দেখার মতো চমকে উঠল। শুভ্র তড়িঘড়ি করে গাড়ি থেকে নেমে হিতাহিত জ্ঞান হারিয়ে হৃদির সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখ মুখে তখন রাজ্যের দুশ্চিন্তার বিষাক্ত রাগ। সে হৃদির বাহু শক্ত করে চেপে ধরে চেঁচিয়ে বলল, এখানে কি করছিস তুই এত রাতে? হৃদি এক চুলও নড়ল না। তার দৃষ্টি এখন হাড় হিম গলায় স্থির। সে খুব শান্ত কিন্তু জেদি গলায় উত্তর দিল, আপনাকে যেতে দেব না, তাই দাঁড়িয়ে আছি। শুভ্রর রাগে শরীর কাঁপছে। সে হৃদিকে এক পাশে সরিয়ে দেওয়ার চেষ্টা করে রুক্ষ গলায় বলল, ফালতু কথা একদম বলবি না হৃদি, যা এখনই বাড়ি যা। হৃদি এক পাও নড়ল না। সে শুভ্রর চোখের দিকে সরাসরি তাকিয়ে অটল স্বরে বলল, যাব না। আমি যাওয়ার জন্য আসিনি শুভ্র ভাই। আমি খুব ভালো করে জানি আপনি একবার গেলে সহজ আর ফিরে আসবেন না। তাই আমি আপনাকে আজ কোনোভাবেই যেতে দিব না। যেদিন আমাকে সাথে নিয়ে যেতে পারবেন সেদিনই আপনি এই শহর ছাড়বেন। তার আগে এক কদমে এগোতে দেব না আপনাকে। চলবে? গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে। এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।